কিছুতে যাদের অবদান সবচেয়ে বেশি, যে দুজনের কথা বলবো, শান্তিনারায়ণ স্যার এবং স্বপন কুমার বালা স্যার। শান্তিনারায়ণ স্যার কিন্তু স্বপন স্যারকে নিয়ে অনেক কাজ করেছেন। এখন আমরা শান্তি স্যারের মুখ থেকে কিছু শুনবো। স্যার। আজকে এই স্মরণ সভার সভাপতি উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান এবং শোকার্ত সূত্রবৃন্দ, আজকে এখানে দাঁড়িয়ে আমার একটি কথা মনে ছিল যে আমার এক বড় ভাই, ওনার বাংলাদেশের খুব ধনী ব্যক্তি, ওনার বড় ছেলে মারা যাওয়ার পর শ্মশানে আমিও গিয়েছি ওনার সাথে। উনি আমাকে বললেন, শান্তি, সন্তানের মরদেহ বহন করা যায় না। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, শিক্ষক হিসাবে ছাত্রের সুখ সভা করা শিক্ষকের জন্য গ্রহণযোগ্য নয়। আজকে এই জায়গায় যদি স্বপন দাঁড়িয়ে আমার সম্পর্কে বলতো, হয়তো ওইটাই সবচেয়ে দৃষ্টিনন্দন হইতো। কিন্তু আজকে আমি এখানে বলছি, আমার মনে প্রকৃতি মাঝে মাঝে কিছু ব্যত্যয় ঘটায়, সেই ব্যত্যয়টা ঘটে গেল। স্বপন আমার থেকে প্রায় 25 বছরের জুনিয়র। সশরীরে ওর সাথে আমার পরিচয় অনেক পরে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেম হয়ে গেল, পরীক্ষার ভিত্তিতে ভর্তি হবে। কোনো এক কারণে আমি ফ্যাকাল্টিতে ডিন সাহেবের সাহায্য করতাম এইসব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার্স। একটা ফর্ম দেখে আমার সবচেয়ে বেশি লেগেছে যে এই ছেলেটা যদি অ্যাকাউন্টিংয়ে আসতো, সেই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করত। আপনারা হয়তো আশ্চর্য হবেন যে আমি এটা কী দেখে করলাম। আমার সবসময় ম্যাথমেটিক্সের দিকের একটা দুর্বলতা আছে। আমার জানা মতে স্বপন বালাই হলো প্রথম একটা ছাত্র পেলাম বিজনেস ইতে কমার্স গ্রুপে পড়েছে, বা ফোর্থ সাবজেক্টটা ওর ম্যাথমেটিক্স, এবং ওইখানে ও 89% স্কোর করেছে। আমি ওটা মানে ও তো বোর্ডে বোধ হয় আমার যতদূর স্মরণে আছে সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন মতো পাইনি, সেকেন্ড পজিশন মতো পেয়েছিল। হ্যাঁ, পেয়েছিল। কিন্তু ম্যাথমেটিক্সে 89%, এইটা দেখে আমার খুব একটা হলো। শেষ পর্যন্ত সে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হলো। আমি বোধ হয় চেয়ারম্যানের শেষ দিকে দু জায়গায় ওর দুটার সময় আমার একটা বড় গ্যাপ হয়েছে। আমি দেশে ছিলাম না 1 বছর, 86, 87 আমি দেশের বাইরে ছিলাম, আবার 92, 93 অনার্সের স্টুডেন্ট হিসাবে আমি ক্লাসে ওকে পেয়েছে কিনা আমার মনে নেই। কিন্তু ওই যে বললাম ভর্তির সময় যেটা, ওটা আমার মনে সবসময় যে এই ছেলেটাকে তোলা যাবে, এই একটা ছিল আমার। কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এটা মনে নেই। কিন্তু শেষ পর্যন্ত যখন আমি বিদেশে, তখন সে ডিপার্টমেন্টের লেকচারার হয়েছে। আমি ফিরে আসছি। একদিন ডক্টর মুসফিজুর রহমান সাহেবই আমাকে বলল, স্বপন তো কিছু কাজকর্ম করতে চায়, আপনি কোনো একটা এরিয়া। আমি প্রথমেই দিয়ে বললাম, সরকার তো ভ্যাট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, তো ভ্যাটটা তো অ্যাকাউন্টিং বেসড ট্যাক্স সিস্টেম। ওকে বলেন যে অ্যাকাউন্টিং সিস্টেমটা ভ্যাটের জন্য কীরকম করতে হবে। এরপরে আমার সাথে ওর
একবার বা দুইবারই হয়েছে। এমন ঢাকা ইউনিভার্সিটির আমাদের জার্নালে ভ্যাট অ্যাকাউন্টিংয়ের উপর বোধ হয় আর্টিকেলটা পাবলিশ হলো। তো যে একটা বড় জিনিস যে বলা মাত্র একটা ইস্যুকে ধরে নিয়ে এটাকে ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া, এটা একটা বড় জিনিস, সে ওর গুণ। আমি আস্তে আস্তে ভাবতেছিলাম স্বপনের কোন গুণটা ছিল না। সে সব কিছুই পজিটিভ, কমিটেড, অনেস্টি এবং রেসপন্সিবিলিটি শোল্ডার করার মতো ক্যাপাসিটি, ও তো সব কিছুই ছিল। আমি চিন্তা করি কোনো একটা দিক পেলাম না যে স্বপনের এই দিকটাতে দুর্বল ছিল। তবে ও তো ছাত্রদের রোল মডেল না, অনেক শিক্ষকদেরও রোল মডেল হওয়ার কথা। যদি আমাকে বলা হয় আমি বলবো হ্যাঁ, স্বপন আমারও রোল মডেল। ওর বহু গুণ আমি ওটা করতে পারিনি। এ কিন্তু কাউকে ডিফারেন্সিয়েট করতো না, ধর্ম, বর্ণ, পলিটিক্স কোনো কিছু না, সবাই ছাত্র শিক্ষক এই এতটুকু। যখন যে যাচ্ছে পজিটিভ বিষয় এটা নিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, স্বপন কিন্তু এরকমও করতো, নিজে সময় নষ্ট করে অন্যের কাজ করে দেয়। আমিও অনেক সময় অনেককে ওর কাছে পাঠিয়ে দিতাম যে তুমি ওর কাছে যাও, এই জিনিসটা সলভ হয়ে যাবে। আমার সবচেয়ে বেশি একটা কনসার্ন ছিল সে তার একটা হায়ার একটা ডিগ্রি দরকার। এটা অনেকেই বিদেশে চলে যাচ্ছে, ওর হচ্ছে না। সে কিন্তু সেটা ইন্ডিয়ান স্কলারশিপে দিল্লিতে গেল। ওর এরিয়া যেটা সিলেক্ট করলো, অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই এরিয়াটা আমি প্রথম ইন্ট্রোডিউস করেছি। শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের না, আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টটাকেও ইন্ট্রোডিউস করেছি। কিন্তু আমার ওইখানে একটু ছিল, হ্যাঁ, যে এরিয়াতে অলরেডি দুটা পিএইচডি নোবেল লরেটের দুটা নোবেল প্রাইজ হয়ে গেছে। মার্কোভিস পেয়েছে, শার্প পেয়েছে, রস চেষ্টা করলো একটা নতুন মডেল দিয়ে। আমি বলি যে রস কোনোদিন নোবেল প্রাইজ পাবে না। ঠিক ওই এরিয়াতে স্বপন কাজ নিল দিল্লি ইউনিভার্সিটিতে। কিছুদিন পর ওর যে গাইড, এই গাইড বোধহয় চলে গেল। ও দেশে ফিরে আসলো। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। তো এরিয়াটা তো ছিল কোয়ান্টিটেটিভ এরিয়া, এটা তো আপনার পক্ষে। আমি কিন্তু ওকে আপনি বলতাম, আপনার পক্ষে সম্ভব ছিল, কেন আপনার ইন্টারমিডিয়েটের স্ট্রং একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। কয় যে আমার ওই গাইড চলে গেছে, আর ওইখানে আর কেউ নাই এই এরিয়াতে আমাকে গাইড করার মতো। তারপর এখানে রেজিস্ট্রেশন একটা হলো আমার সাথে। ওই যে ইনিশিয়ালি যে জিনিসটা বলেছিলাম যে প্রথম ভ্যাটের উপর কাজ করার জন্য, ওটাতেই নিল। একদিন ওর মাও আমার বাসায় আসলো, বললো যে স্যার আমার এই ছেলেটার পিএইচডিটা যেন হয়, আপনি এটা দেখবেন। আমি যে হয়তো একটু সময় বেশি লাগবে, একদিন এটা হয়ে যাবে। আমার মনে হয় ওর মা ওটা দেখে গেছে যে ওনার ছেলের পিএইচডি হয়েছে, এবং ওর পিএইচডি থিসিসের এক্সামিনার কিন্তু লোকাল কেউ ছিল না, সব কিন্তু ফরেনার, দেশের বাইরের এক্সামিনাররাই, এবং ভাইবে নিতেও দেশের বাইরের থেকে লোক আসছে নিয়ে গেছে। এখন শিক্ষক হিসেবে আমি অনেক সময় বলি যে বৃক্ষের নাম হয় তার ফল দিয়ে। শিক্ষকেরও কিন্তু বড় একটা তুষ্টি যদি ওর ছাত্র দাঁড়িয়ে যায়। তাই আমরা স্বপনকে নিয়ে গর্ব করতাম, বহু জায়গায় ওকে পাঠাতাম যে জায়গায় স্বপনই সুটেবল, স্বপনই সার্ভিসটা দিতে পারবে।
এবং ওকে কোনো কিছু বললে ও কোনোদিন কিন্তু নো বলতো না, সারা রাত জেগে হইলেও কাজটা করে দিত। এত পজিটিভ একটা ছেলে ছিল। এখন এই যে এত ব্যস্ততা, তার মধ্যেও সে কলেজের জন্য বই লেখা, ও একটা টিম করেছিল, ওই টিমের মধ্যে আমাকেও রেখেছে। হ্যাঁ, 6-7টা বই হয়ে গেছে কলেজের এই অনার্সের ছাত্রদের জন্য। ওইখানে আমার নামটা প্রথম দিয়ে দিয়েছে। আমার কন্ট্রিবিউশন কত দূর এটা আমি নিজেই সন্দিহান। আমি হয়তো একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার বিগিনিংয়ে লিখেছি, আর তো সব স্বপনের লিডারশিপ এইসব করেছে। এবং 6-7টা বই এখন মার্কেটে চলছে। এখন মাঝে মাঝে আমি ভাবি যে কলেজে চলছে এটা, এগুলোতে কতগুলো চ্যাপ্টার আসছে যেটা নাকি ইউনিভার্সিটিতেও ব্যবহার করা যেতে পারে। তারপরে ওকে বলেছিলাম যে ডিপার্টমেন্টে তুমি একটা গ্রুপ করো না, আমাদের অ্যাকাউন্টে কতগুলো সাইট বাদ করে যাচ্ছে। ও বলেছিল যে মনির জামান, শাহিন ওদেরকে নিয়ে একটা টিমের মতো করে অ্যাকাউন্টিংয়ে কাজকর্ম করা। এখন মনির জামান আছে, শাহিন এই 2 দিন বা 3 দিন আগে একটা ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে লন্ডনে চলে গেল, ইউকেতে স্বপ্নও চলে গেল। তো ওই টিম তো আর, টিমের কাজকর্ম তো আর হয়তো দেশ পাবে না। আমি ভাবছিলাম স্বপন নাই, ওর ফ্যামিলি প্রত্যক্ষভাবে অ্যাফেক্টেড হয়ে গেছে, বাট পরোক্ষভাবে ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, এই দেশ, আমি অনেক সময় ভাবছিলাম ও বোধহয় গ্লোবাল অ্যাসেট হিসেবে আসছিল, যেহেতু দেশের বাইরেও বহু জায়গার থেকে ওকে আমন্ত্রণ জানাতে ছিল, ওর অপিনিয়ন নিতে ছিল। যে এই যে লস যেটা হলো, এটা শুধু পারিবারিক লস না, এটা সারা বিশ্বেরই লস। মাত্র 55, আমি এখন 79, তার মানে 24 ইয়ার্স। ওর তো আরও 20-25 বছর দেশকে দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল। দেশ তো বা দুনিয়া ওটার থেকে বঞ্চিত হলো। এখন ন্যাচারাল একটা জিনিস ঘটে গেছে। এখন ও যে জিনিসগুলো করতো, যে অ্যাটিটিউড নিয়ে কাজ করতো, এটা আমরা সবাই ফলো করতে পারি কিনা। শিক্ষক, আমি মাঝে মাঝে বলি সবার জন্য শিক্ষকতা পেশাটা সুটেবল না। শিক্ষকতা পেশাটার জন্য বিশেষ ধরনের লোকের দরকার, এবং স্বপনের বোধহয় সেই আদর্শ শিক্ষকের কোয়ালিটিগুলো সব ছিল। আমি আমার ইয়াঙ্গার কলিগদের বলবো, যদি সম্ভব হয় ওকে অনুকরণ করার জন্য। ওর সাথে আমার শেষ আলাপটা হয়েছে 12 তারিখে। আমি ওই 21 তারিখে ওটাতে আসতে পারিনি, কেন প্যারালাল আরেকটা ছিল। ওখানে তার একটা মনে ডিসস্যাটিসফ্যাকশন আমি দেখেছি, যে কাজ করাতে একটু অসুবিধা হচ্ছে, অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। তা আমার ও এই নিয়েই চলে যাবে দুনিয়া ছেড়ে, এটা আমি ভাবি নাই। যে একদিন হয়তো বা এই ডিসস্যাটিসফ্যাকশন এটাও রিমুভ হয়ে যাবে। তবে ওর মৃত্যুর সংবাদটা আমি অবশ্যই পেয়েছিলাম এই 12:30 হবে বা এই সময়। আমি ঠিক যে কত বড় একটা ক্ষতি, ওই সময় আমি উপলব্ধি করতে পারিনি, অথবা আমার সেন্স অর্গান কাজ করেনি। আমি উঠে আসবো, আমাকে জানি না আমার ইয়েতে কোনো অ্যাবনর্মালিটি দেখা গিয়েছিল কিনা, আমাকে মুভ করতে কেউ দিচ্ছে না। তাড়াতাড়ি আমাকে বাসায় পাঠিয়েছে, বিদেশ থেকে আমার 2টা মেয়ে আসছে, এরা আমাকে ছাড়বে না, বাসার থেকে বেরোতে দেবেন না। তা
তা আমিও তখন একটাই করলাম, স্বপনের প্রাণহীন দেহ, আমি দেহকে রেসপেক্ট দিয়ে যাব না। স্বপন যেন আমার মনে চিরজীবী থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যারের কথাটাই আমি একটু অন্যভাবে বলবো। আমাদের যে জুনিয়র টিচার, তাদের উদ্দেশ্যে বলবো, যদি শুধুমাত্র শিক্ষকের জন্য শিক্ষক হতে চাও তাহলে শিক্ষকতা করো, কিন্তু যদি মনে করো বিভাগকে কিছু দিবা, বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করতে চাও, তাহলে স্বপন স্যারের মতো হওয়ার চেষ্টা করো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মঈনুদ্দিন খান স্যার। স্বপন স্যারও যান সরাসরি স্টুডেন্ট ছিলেন। আমি এখন খান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত ডিন বাণিজ্য অনুষদ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আসলে আমাদের জন্য একটা খুবই দুঃখের দিন। আমরা স্বপনকে স্মরণ করতেছি, কিন্তু তাকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হলো তার আদর্শগুলোকে অনুসরণ করা। আমি মনে করি সেটাই ভালো হবে। সে আমার ছাত্র ছিল ডাইরেক্ট, অত বিনয়ী ছাত্র, শিক্ষক ভক্ত ছাত্র আমি খুব কম পেয়েছি আমার জীবনে। এটাই আমাকে সবসময় ব্যথিত করে। তার ভিতরে কোনো অহংকার ছিল না। এত মেধাবী হওয়া সত্ত্বেও সে সামান্যতম অহংকারও আমি তার ভিতরে দেখিনি। সবার সঙ্গে সে মন খুলে কথাবার্তা বলতো এবং যে যা জানতে চাইতো সেই সবাইকে সেভাবে জ্ঞান দিত। যাই হোক, মানুষ এই পৃথিবীতে আসে যায়, এটা তো একটা আসলে এটা একটা এমন একটা জায়গা যেটা আমরা চিরস্থায়ী তো কোনো দিনই থাকবো না, তাই না? সুতরাং এটা আসা যাওয়ার ভিতরেই থাকতে হবে। কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। স্বপন কিন্তু অনেক আগে চলে গেল, এটা আমরা প্রত্যাশা করতে পারিনি। আমাদের ধারণার বাইরে যে সে হঠাৎ এরকম চলে যাবে। ঠিক আগের দিন সন্ধ্যায় আমরা এক পার্টিতে একত্রিত ছিলাম। সেখানে আমাদের 4 জন শিক্ষককে যারা অবসর নিয়েছেন তাদেরকে আমরা সম্মাননা দিচ্ছিলাম, এবং ওই পার্টিতেও সে খাওয়া দাওয়া করেনি, উপাসে ছিল, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ। যাই হোক, এবং মন ভরে সে কথা বলতে পারেনি সেদিন। তখনই আমি বুঝলাম যে তার হয়তো খুব খারাপ শরীর, এবং সেটাই ফলোয়িং মর্নিংয়ে আবার ওইটা আরও বেশি প্রকট আকার ধারণ করলো, এবং সে তো আমাদেরকে ছেড়ে চলে গেল। আসলে সে একজন আন্তর্জাতিক প্রখ্যাত একজন হিসাববিদ, এতে কোনো সন্দেহ নাই। এবং হারুন সাহেব যেমন বললেন যে আমরা ভ্যাটের যে ট্রেনিং প্রোগ্রামটা ছিল, সেই ট্রেনিং প্রোগ্রামে তার উপর আমরা অনেকটা নির্ভর করতাম, এবং সেখানে আমরা সব প্রায় অনেক শিক্ষকই তখন যারা ছিলাম সবাই আমরা ইনভলভ ছিলাম, এবং সে লিডিং রোল প্লে করত। সেই ভ্যাট নিয়েই তো পরে থিসিস করলো, তাই না? ভ্যাটেরই উপর করলো। সুতরাং ভ্যাট তো আমাদের দেশের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল তখন, এবং সেজন্য ট্রেনিংয়ের দরকারও ছিল, এবং সে ব্যাপারে যথেষ্ট অবদান রেখেছে। অনেকের কথা শুনলাম, সবাই আসলে ব্যথিত যে এত অকালে সে চলে গেল। এটাই আমাদের জন্য বড় দুঃখ। আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো সে এই সমাজকে, বাংলাদেশকে তথা বিশ্বকে আরও কিছু দিয়ে যেতে পারত। যাই হোক, তার বিদেহী আত্মার জন্য আমি শান্তি কামনা করি, এবং তার
সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই এবং তারা যেন তার স্মৃতিকে স্মরণ রাখতে পারে এবং তাকে স্মরণ রেখে তার মেয়েরা যদি আর একটু ভালো করে সেটা কিছু প্রতিষ্ঠা করতে পারে তাহলে এটা তার আত্মা আরও সুখময় হবে। তার আত্মা শান্তি পাক এটাই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের বিভাগীয় শিক্ষক রিজওয়ান স্যারের উপরে ছোট্ট একটা ভিডিও বানিয়েছে। আসলে ও খুব সময় পায় নাই, এক দুই দিনের ভিতরে ভিডিওটা বানিয়েছে। আমি এখন রিজওয়ানকে অনুরোধ করব স্যারের উপর নির্মিত ভিডিওটা একটু প্রদর্শন করার জন্য। স্ক্রিনটাতে আছে, লাইটগুলো নিচের লাইটগুলো অফ করে দিন, হাতের লাইটগুলো এখানেই আছে স্যার। ঠিক আছে, স্ক্রিনে আসছে মেয়েদি, স্ক্রিনে আসছে। এখানেই ছিল বললে। প্রফেসর ডক্টর স্বপন কুমার বালা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্তরে ব্যবসায় শিক্ষা জগতে অত্যন্ত সুপরিচিত একটি নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সুদীর্ঘ 30 বছর। এছাড়াও কর্মজীবনের বিভিন্ন সময়ে আসীন ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ সহ দেশি বিদেশি নানা সংস্থার গুরুত্বপূর্ণ পদে। গবেষণা ক্ষেত্রে তার অবদান অনন্য। গোপালগঞ্জের সাতপাড় নিবাসী প্রয়াত শ্রীমান সুকুমার বালা এবং প্রয়াত শ্রীমতী বকুল বালার ঘরে জন্মগ্রহণ করেন স্বপন কুমার বালা। মেধাবী এবং বিদ্যানুরাগী হিসেবে শিক্ষা জীবনের শুরু থেকেই সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন তিনি। এসএসসি পাশ করেন প্রথম বিভাগে ৫ম স্থান সহ ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত সাতপাড় ডিএনজিসি হাই স্কুল গোপালগঞ্জ থেকে। এইচএসসিতে প্রথম বিভাগে ৩য় স্থান পেয়ে পাশ করেন ১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে। পরবর্তীতে বিকম অনার্স শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এবং এমকম সম্পন্ন করেন ১৯৯০ সালে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি আইসিএমএবি থেকে সিএমএ কোয়ালিফাইড হন ১৯৯২ সালে। স্বপন কুমার বালা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি সম্পন্ন করেন ২০১০ সালে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করবার ঠিক পরপরই ১৯৯১ সালের জুলাই মাসে নিজ বিভাগ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এ যোগদান করেন মেধাবী স্বপন কুমার বালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় পালন করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জগন্নাথ হলের হাউস টিউটর এবং অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটরের দায়িত্ব পালন। এছাড়াও ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে। পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকেপ প্রজেক্টের অ্যাসোসিয়েট সাব প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব। ছিলেন মাস্টার অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং এমপিএ প্রোগ্রামের ডিরেক্টর। পাশাপাশি রেগুলার এমবিএ 22nd ব্যাচের প্রোগ্রাম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন এবং ছিলেন এমফিল এবং পিএইচডি কমিটির সদস্য। এছাড়াও প্রফেসর ডক্টর স্বপন কুমার বালা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার্স সিলেকশন কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন এবং ন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ড ফর ইম্প্যাক্ট ইনভেস্টিং ইন বাংলাদেশ এর সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রফেসর ডক্টর স্বপন কুমার বালা
একাডেমিয়ার পাশাপাশি রেগুলেটরি ইনস্টিটিউশনাল এবং কর্পোরেট পজিশনসে কাজ করেছেন বিভিন্ন সংস্থায়। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে 4 বছর ধরে কমিশনারের দায়িত্ব পালন, ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড অফ ডিরেক্টরসে সিইও, এমডি এবং ডিরেক্টর হিসেবে 3 বছর ধরে দায়িত্ব পালন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট BICM এর একজন সম্মানিত বোর্ড মেম্বার ছিলেন, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস BASM এর একজন সম্মানিত বোর্ড মেম্বার ছিলেন। পাশাপাশি দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMAB তে ইলেক্টেড কাউন্সিল মেম্বার এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। ICB সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের একজন সম্মানিত ডিরেক্টর ছিলেন তিনি এবং সাফা কমিটি অন NPOs অ্যান্ড কোঅপারেটিভ সেক্টরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর বালা একাডেমিক এবং প্রফেশনাল অ্যাক্টিভিটিজের সুবাদে গিয়েছেন বিশ্বের বহু প্রান্তে, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন সর্বত্র। গবেষণার ক্ষেত্রে প্রফেসর ডক্টর স্বপন কুমার বালার পদচারণ ছিল অনুসরণীয়। তার গবেষণা আগ্রহ ছিল ট্যাক্সেশন অ্যান্ড বাজেটিং, অ্যাকাউন্টিং, অডিটিং, কর্পোরেট ফাইন্যান্স এবং ক্যাপিটাল মার্কেট নিয়ে। কর্মময় জীবনে তিনি 90টিরও অধিক রিসার্চ আর্টিকেলস এবং বুক চ্যাপ্টার্স, 9টি রিসার্চ মনোগ্রাফ, 10টি বই এবং স্টাডি ম্যানুয়াল রচনা করে গেছেন। এছাড়াও বহু প্রকাশনায় তার লেখা অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে PhD এবং MPhil গবেষণায় সুপারভাইজারের দায়িত্বও পালন করেছেন তিনি। প্রফেসর স্বপন কুমার বালা ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সফল, সহধর্মিণী এবং 2 কন্যা সন্তানের পরিবার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনাতেই বসবাস করতেন তিনি। নিজ গুণে মহিমান্বিত প্রফেসর বালার সংস্পর্শে যারাই এসেছেন তারাই মুগ্ধ হয়েছেন। কর্মপ্রাণী মানুষটির অনেক স্বপ্ন এবং পরিকল্পনা ছিল তার প্রিয় বিভাগকে নিয়ে। তার অকাল প্রয়াণে বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি জাতি হারিয়েছে এক সূর্য সন্তানকে। প্রফেসর ডক্টর স্বপন কুমার বালাকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে আমরা স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। রিজওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি এত অল্প সময়ে স্যারকে নিয়ে সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। এখন স্যারের পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করব, বলবেন না ভাবে কিছু বল।